আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও ফাঁস হয়েছে এবং অতীতে যে কয়টি তার যে বক্তব্য, সকল বক্তব্যের চাইতে এবারের যে অডিওটি, এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটি আন্দাজ করে এবং আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব, রাজনীতি এবং সেই রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু, এই বিষয়গুলো আন্দাজ করার যদি কেউ চেষ্টা করেন খুব সহজেই এই অডিও ক্লিপ থেকে বুঝতে পারবেন। প্রথমত, এই কয়বার যত ভিডিও কিংবা অডিও, ভিডিও তো ফাঁস হয়নি, অডিও ফাঁস হয়েছে অথবা ফাঁস করা হয়েছে। এখন এই সকল ভিডিওর অডিওর যে ক্লিপ, সেখানে মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার বক্তব্যগুলোকে বাংলাদেশে অন টেস্ট কেসে পাঠিয়ে দেওয়া, এবং সেই কাজগুলো যারা করেছে তারা যথেষ্ট সফল হয়েছেন। এবং শেখ হাসিনা, আপনি লক্ষ্য করবেন যে প্রথম থেকে এ পর্যন্ত যত কথাগুলো বলেছেন, তো তার কোনো কথার মধ্যেই ধারাবাহিকতা ছিল না। কখনো তিনি বিষণ্ণ ছিলেন, কখনো তিনি কেঁদেছেন, কখনো তিনি হুমকি দিয়েছেন, কখনো তিনি আবার তার সেই যে সাবেক ভাষা, সেই ভাষায় কথাবার্তা বলেছেন, তর্ক করার চেষ্টা করেছেন। এবং তিনি যেভাবে খোঁটা দিয়ে কথা বলেন বিভিন্ন মানুষকে, ঠিক সেইভাবে ডক্টর ইউনূসকে খোঁটা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করেছেন। আপনারা যদি মনে করেন যে এটি শেখ হাসিনা নেহায়েত একটি ব্যক্তিগত পাগলামো, তার দুর্বলতা, অথবা তিনি সম্বিত হারা হয়ে পড়েছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল করেছেন। এর কারণ হলো তিনি প্রায় 15টি বছর বাংলাদেশ চালিয়েছেন অত্যন্ত শক্ত হাতে, এবং যেদিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন একেবারে শেষক্ষণ পর্যন্ত তার দলের কোটি কোটি নেতাকর্মীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন ভাবলেশহীন, দৃঢ় এবং ভয়হীন। তার সঙ্গে যারা ছিলেন, সেনা কর্মকর্তা, সিভিল সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকেই, তারা ভয়ে কম্পমান ছিলেন। রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের হাঁটু কাঁপছিল, কিন্তু তিনি একেবারে শেষক্ষণ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, সবাইকে সান্ত্বনা দিয়েছেন, এবং তার মধ্যে ভয়, অনুশোচনা, আতঙ্ক কোনো রকম তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠেনি। আপনারা যদি তার চলে যাওয়ার সে দৃশ্য দেখে থাকেন, এবং আপনার যদি যে মৌখিক এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকে, তো ওই সময় লক্ষ্য করবেন যে তাকে জড়িয়ে ধরে বা তাকে স্পর্শ করে একজন সরকারি কর্তা, মহিলা কর্তা, তিনি অঝরে কাঁদছিলেন। কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা একটু বিচলিত না হয়ে তাকে সান্ত্বনাও দেননি, বরং খুব দৃঢ়তার সঙ্গে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যাচ্ছেন, আবার তিনি ফিরে আসবেন। এরকম তার অভিব্যক্তি আপনি ফেসিয়াল এক্সপ্রেশনে খুঁজে পাবেন। তো সেই শেখ হাসিনা ভারতে গিয়ে ইচ্ছে করেই তিনি একটার পর একটা অডিও রেকর্ড তিনি ফাঁস করেছেন, তৈরি করেছেন এবং ফাঁস করেছেন, এবং সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করেছি এবং এখনো করে চলেছি, এবং এটাই তার রাজনীতির প্রধান সফলতা। তিনি এমনটি চেয়েছিলেন, এবং তার সেই বক্তব্যের কারণে আমরা যে রেসপন্ড করছি, এর দ্বারা তিনি খুব স্পষ্ট করে বুঝে নিয়েছেন যে বাংলাদেশে তার গুরুত্ব রয়েছে, তার ভয় এখন অনেকটা কম্পমান, তাকে ভালোবাসেন অনেকেই, এবং তাকে কাছে নেওয়ার জন্য অনেকেই আগ্রহী, এবং তাকে কোনো অবস্থাতেই রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। এর কারণ হলো যখন তিনি কেঁদেছেন, তখন তিনি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন যে তার সেই কান্নাকে কারা গ্রহণ করলো এবং কারা এই কান্নাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, গালাগালি করলো, হোয়াট এভার মেবি। যখনই তার কোনো একটা বক্তব্য মানুষের দৃষ্টিতে আসছে এবং মানুষ সেটা নিয়ে রেসপন্স করছে, ইট মিনস তার একটা সোশ্যাল ভ্যালু রয়েছে। আবার ধরুন যখন তিনি হুমকি দিচ্ছেন যে আমি টুস করে ঢুকে পড়বো, এবং তার সেই টুস করে ঢুকে পড়া নিয়ে যখন আমরা আলাপ করছি, আলোচনা করছি, তিনি ধরে নিচ্ছেন যে তাকে ভয় পাওয়া হচ্ছে। তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন, তারপর সরকার যারা চালাচ্ছেন তারা, সমন্বয়ক, ছাত্ররা প্রায় প্রতি মুহূর্তেই যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এবং গত 5 মাসে অন্তত 50টি অ্যাঙ্গেলে তাকে নিয়ে সরকার, রাষ্ট্র, সরকারি কর্মকর্তা, তারপরে এখন যারা উপদেষ্টা রয়েছেন তারা, এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে অন্তত 50 বার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, চিন্তা পরিবর্তন করেছেন, ভাষা পরিবর্তন করেছেন, এবং
অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন। যেমন ধরুন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া, সরি, তারপর ধরুন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বিষয়গুলো। এরপর আওয়ামী লীগকে রাজনীতি থেকে আলাদা রাখা, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, এরপর ৭১-এর মুক্তিযুদ্ধের পরিবর্তে ২০২৪ সনের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান এটিকে প্রতিস্থাপন করা এবং আরো অনেক কিছু। কোনোটাই কিন্তু কনস্ট্যান্টলি এবং যাকে বলা হয় কনসিস্টেন্টলি সরকার বা যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা সেটি চালিয়ে যেতে পারেনি। ইট মিনস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে গুরুত্ব, এই গুরুত্ব আপনাকে মানতেই হবে। এই কারণে কি হলো, তার যে স্পর্ধা, তার সাহস, তার শক্তি, তার যে স্যাটায়ার করার ক্ষমতা, মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করার ক্ষমতা, মানুষকে নিয়ে চিল করার ক্ষমতা যেটা আগে ছিল, এটি এই বর্তমান জমানাতে এসে না কমে বরং বেড়েছে। এখন তার যে বয়স, একেবারে পরিণত বয়স, যে বয়সে মানুষ সাধারণত জিকির করে আল্লাহু আল্লাহু, বিপদে পড়লে তাহাজ্জুদ নামাজ পড়ে। অনেক লোক এই সময়টাতে আওয়ামী লীগের যারা কখনো নামাজ কালাম পড়তেন না, আল্লাহকে বিশ্বাস করতেন না, তারা এই বিপদের মধ্যে পড়ে তারা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। তো শেখ হাসিনা অনেক আগেই তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু এই সময়টিতে তিনি একবারও নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাননি, কিংবা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাননি, এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি। বরং তিনি তার আপন জায়গাতে থেকে প্রায় প্রতি মুহূর্তে চাণক্যের মতো একটার পর একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন। তিনি মানুষকে ব্যস্ত রাখছেন, পুরো বাংলাদেশে তার বিরুদ্ধের লোককে ব্যস্ত রাখছেন, তার পক্ষের লোকদেরকেও ব্যস্ত রাখছেন। অনেকের মনে আশা তৈরি করে ফেলেছেন, আর অনেকের মনে হতাশা তৈরি করে ফেলেছেন। অনেককে সাহসী করে তুলেছেন এবং অনেককে ভীত সন্ত্রস্ত করে তুলে ফেলেছেন। এবং এটাই তার যে শক্তিমত্তা, যে রাজনৈতিক কর্মকুশলতা, এখানে তিনি সফল। এখন অতি সম্প্রতি তিনি একটি হিন্দি গান, খুব বিখ্যাত হিন্দি গান, টু সিজ বড়ি এক মাস্ত মাস্ত, তো এই যে বিখ্যাত একটি গান, খুবই জনপ্রিয় সেই গানটি, তো সেই গানটির কিছু শব্দ তিনি উচ্চারণ করে তিনি বললেন যে আমি সিল্ড অবস্থায় আছি, এবং গানটি পেছনে বাজছিল, এবং এটি নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড়। তাকে টিটকারি করে, ঠাট্টা করে, মস্করা করে অনেকে এই গানটি গাওয়ার চেষ্টা করছেন, অনেক ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন। কিন্তু বাস্তবতা হলো যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে যখন তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী তার মন্ত্রিত্বে চলে গেল, যেখানে তার আপন কন্যা পুতুল, তার সেই যে পদ পদবি নিয়ে টানাটানি চলছে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাদ দেওয়া হতে পারে। তার একমাত্র সন্তান সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে, তিনি এখন এফবিআই নজরদারিতে আছেন বলে আমরা প্রচার করছি, এবং আমরা আরো প্রচার করছি যে শেখ হাসিনা গৃহবন্দী রয়েছেন এবং তার সঙ্গে তার পরিবারে কেউ দেখা সাক্ষাৎ করতে পারছেন না। এটা আমাদের প্রচারণা। কিন্তু এই প্রচারণার বিপরীতে যখন তিনি হিন্দি গান বাজিয়ে তার কোনো কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নিজে যে খুব ভালো অবস্থায় রয়েছেন সেটি তাদেরকে প্রমাণ করার জন্য তিনি যখন এই গান আপন কণ্ঠে উচ্চারণ করেন, এবং সেটি শুনে যখন তার নেতাকর্মীরা এই প্রান্ত থেকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওঠে, এটা একটা অস্বাভাবিক, এটি একটা অস্থির প্রতিযোগিতা, এটি একটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য, তারপরে আওয়ামী লীগ বিরোধীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ। এবং সেই মেসেজ হলো তিনি এখনো পর্যন্ত হতাশ হয়ননি। তার মতো জায়গায় অন্য কেউ থাকলে গড়াগড়ি করে কান্নাকাটি করতেন, অনেকে অসুস্থ হাসপাতালে ভর্তি হতেন। তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন, সেটা যেভাবেই হোক তিনি চলে গেছেন। তিনি ক্ষমতা হারিয়েছেন, তার যে বিষয়গুলো গর্বের বিষয় ছিল, বস্তু ছিল, সেই বিষয়গুলো তছনছ হয়ে গেছে। তার যারা আপনজন ছিলেন তারা সবাই পলাতক অথবা জেলে গিয়েছেন, এবং তার নামে সারা বাংলাদেশে যে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার অতীত রেকর্ড, অর্থাৎ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে তার উপর এবং তার পরিবারের উপরে যে নির্মম ঘটনা ঘটেছে, সেই নির্মম ঘটনা যদি আপনার আমার জীবনে ঘটতো, আমরা জীবনে কথা বলতে পারতাম না, বোকা হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম। তো শেখ হাসিনা এত কিছুর পরেও যে উজ্জীবিত হচ্ছেন, এখনো তিনি নির্দেশনা দিতে যাচ্ছেন, আবার তিনি স্বপ্ন দেখছেন এদেশ তিনি আবার আসবেন, আবার শাসন করবেন, আবার তিনি আমাদের সবাইকে প্যাদানি দিবেন। কাজী তার এই যে তু সিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই সিজ কেয়া হায়, কাকে তিনি এই চিজ বললেন। তারপর এই চিজের সঙ্গে যে মাস্ত ফুর্তি করা যায়, এই ফুর্তি তিনি কাদের সঙ্গে করবেন, অর্থাৎ জনগণের সঙ্গে, তার প্রতিপক্ষের সঙ্গে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে।
আপনাদের হয়তো অনেকে মনে আছে যে তিনি খুব রূঢ় এবং নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তিনি গান এবং এই কথা আমরা জেনেছি জনাব সোহেল তাজের একটি বক্তব্য থেকে। এবং তিনি সোহেল তাজকে গান শুনিয়েছিলেন টেলিফোনে বহু বছর আগে। এবং সেই গানের ভয়াবহতা যে কতটা নির্মম ছিল সোহেল তাজের জীবনে এবং তার পরিবারের উপর, এটি সোহেল তাজ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখন সোহেল তাজকে টেলিফোনে তিনি যে গান শুনিয়েছেন, এখন সেই গানটি তিনি কাকে শোনালেন? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যারা তার সঙ্গে বেইমানি করেছে, নাকি তার বিশ্বস্ত আমলা কামলা যারা তার কথা শুনেনি এবং তার সাথে বেইমানি করেছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি বিএনপি, নাকি জামাত? এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।